হ্যালো বন্ধুরা, গল্পের ঠিকানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পের নাম ভালোবাসার প্রথম পরশ। অনেক ছোটবেলায় প্রণয় তার বাবাকে হারিয়েছে। প্রণয়ের বাবা ছিলেন একজন সুদক্ষ পুলিশ ইন্সপেক্টর, যিনি সন্ত্রাসের গুলিতে শহীদ হয়েছিলেন। ছোটবেলা থেকেই প্রণয় পড়াশুনোতে খুবই মেধাবী। মা সরলার সর্বদাই চিন্তা হয় বাবার মতো প্রণয় না জানি পুলিশের চাকরিতে জয়েন করে। ধীরে ধীরে প্রণয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ জীবনের পড়াশুনো শেষ হলো। যথারীতি সে প্রথমবারই পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষায় সফল হলো এবং সিলেক্ট হয়ে গেল। প্রণয়ের জেদ এবং ইচ্ছার কাছে মা সরলার মনের ইচ্ছা কিছুটা দমিয়ে গেল। সে পারল না প্রণয়কে আটকাতে। সে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করল বাবার মতো প্রণয়কে যেন তার কাছ থেকে কেড়ে না নেয়। যথারীতি প্রণয়ের পুলিশি ট্রেনিং শেষ হলো এবং পুরুলিয়া জেলার রাবণগড় থানাতে তার পোস্টিং হলো। একলা মাকে সঙ্গে নিয়ে প্রণয় তার নতুন কর্মস্থলে পৌঁছালো। রাবণগড় থানার এলাকা অনেকটা ফাঁকা ফাঁকা, অর্থাৎ একটি বাড়ির পর অনেক দূরে আরেকটি বাড়ির অবস্থান। দেখে মনে হয় এলাকাটা জনমানবহীনতায় ভুগছে। আজ রাবণগড় থানায় এক খুশির মহল পালন হচ্ছে। থানার চারিদিক পুষ্প দিয়ে সাজানো। পুষ্পমালা এবং পুষ্পস্তবক নিয়ে রাবণগড় থানার বাকি অফিসার এবং সিপাহীরা গেটের সামনে দাঁড়িয়ে আছে তাদের নতুন বড়বাবুর আসার অপেক্ষায়। ঠিক এমন সময় প্রণয় গাড়ি থেকে নামল। যথারীতি প্রণয়ের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন রাবণগড় থানারই একজন মহিলা পুলিশ কনস্টেবল। এরপর অতিরিক্ত ভারপ্রাপ্ত এএসআই সমরবাবু প্রণয়ের গলায় পুষ্পমালা পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে করতালির ধ্বনিতে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। এই বিষয়টা প্রণয় আশাই করেনি। সে যে এতটা সম্মান পাবে সে কখনো কল্পনা করেনি। প্রণয়ের চোখ দিয়ে জল চলে এলো। সে নিজেকে সামলে নিয়ে একে একে সকলের সঙ্গে পরিচয় করল এবং সগর্বে মাথা উঁচু করে নিজের কেবিনে চলে গেল। প্রথম দিনটি তো প্রণয়ের ভালোই কাটল, কিন্তু ঠিক তার পরের দিন ভোর 6টা নাগাদ প্রণয়ের ফোনের রিং বেজে ওঠে। যথারীতি প্রণয় ফোন রিসিভ করে ফোনের ওপার থেকে এএসআই সমরবাবু বললেন, স্যার, এখনই থানাতে একবার আসতে হবে, একটা খারাপ খবর আছে বলে সমরবাবু ঘটনাটি প্রণয়কে জানালেন। চটজলদি প্রণয় তৈরি হয়ে থানাতে পৌঁছে গেল। ইতিমধ্যে সমরবাবু এবং বাকি সিপাহীরা প্রণয়ের নির্দেশ মতো গাড়িতেই বসে তার জন্যই অপেক্ষা করছিল। রাস্তাতে যেতে যেতেই সমরবাবু বললেন, স্যার, এই নিয়ে গত 3 মাসে 10ম কেস। এখানে একটু কেসটা সম্পর্কে বিবরণ দেওয়া যাক। কিছুদিন ধরে রাবণগড় থানার শ্মশান সংলগ্ন এলাকাতে প্রত্যেক সোমবার অর্ধনগ্ন রক্তাক্ত মহিলার দেহ পাওয়া যাচ্ছে, যার পরনে আছে বেনারসি, হাতে শাঁখা এবং পলা, ঠিক যেন নতুন বউ। হঠাৎ করে প্রণয়ের ফোনের রিং আবার বেজে ওঠে। প্রণয় ফোনটি যথারীতি রিসিভ করে এবং ফোনের ওপার থেকে কমিশনার সাহেব প্রণয়কে জিজ্ঞেস করেন যে সে স্পটে পৌঁছেছে কিনা। প্রণয় উত্তর দেয়, এখনও তার রাস্তাতেই আছে, স্পটে পৌঁছানোর পর বিস্তারিত সে কমিশনার সাহেবকে জানাবে। কমিশনার সাহেব প্রণয়কে বললেন সমস্ত আইনি কার্য শেষ হলেই সে যেন তার অফিসে একবার দেখা করে। যথারীতি বিকেল 5টা নাগাদ প্রণয় কমিশনার সাহেবের অফিসে পৌঁছালেন। এখানে প্রণয়ের একটু পরিচয় দেওয়া প্রয়োজন। প্রণয় উচ্চতায় 6 ফুট 4 ইঞ্চি, দেখতে ভারী মিষ্টি, বিদেশিদের মতো গৌরবর্ণ না হলেও ভীষণ ফর্সা। এক দেখাতেই যে কোনো মেয়ে প্রণয়ের প্রেমে হাবুডুবু খাবে। প্রশিক্ষণ চলাকালীন প্রণয় সর্ববিভাগেই গোল্ড মেডেল পেয়েছিল। আগেই বলেছি, পড়াশুনো, টেকনোলজি এবং শারীরিক দক্ষতার বিচারে প্রণয়ের জুড়িদার মেলা মুশকিল। যেমন তার হাতের নিশানা, তেমনি তার তীক্ষ্ণ বুদ্ধি, যার মাধ্যমে প্রশিক্ষণরত অবস্থায় সে অনেক বড় বড় কেসে অংশ নিয়েছিল এবং সেখানে সফলও হয়েছিল।
আর এই খবর কমিশনার সাহেবের অজানা নয়। তাই তো আজ অতি একান্তে তার অফিসে প্রণয়ের ডাক পড়েছে। কমিশনার সাহেব প্রণয়কে বললেন, তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি অজানা নই, সেটা তোমার পারিবারিকই হোক বা প্রশিক্ষণ কেন্দ্রের। এখানে তোমার পোস্টিংয়ের পেছনে কিন্তু আমার সুপারিশ আছে। আমি নিজেই তোমার প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলাম এবং আইজি স্যারের সঙ্গে বিষয়টি আলোচনা করেই এখানে তোমার পোস্টিং করিয়েছি। রাবণগড়ের ভাগ্য এখন তোমার হাতে। রাবণগড়ের সকল রাবণের বিনাশের মাধ্যমে তুমি রাম রাজত্ব প্রতিষ্ঠা করো। এত নৃশংসতার মেনে নেওয়া যায় না প্রণয়। তুমিই পারবে, আমার বিশ্বাস। তোমার বাবা ছিলেন একজন সুদক্ষ নির্ভীক পুলিশ অফিসার, তেমনি তুমি তার মান রক্ষা করো প্রণয়। উনি স্বর্গে থেকেও অনেক খুশি হবেন তুমি যদি এই কাজে সফল হতে পারো। প্রণয় কমিশনার সাহেবকে থামিয়ে দিয়ে বলল, স্যার, বিষয়টা আমাকে একটু খুলে বলুন। কমিশনার সাহেব বললেন, প্রায় গত 3 মাস ধরে প্রত্যেক সোমবার শ্মশান এলাকাতে একটা করে মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ পাওয়া যাচ্ছে, যেমনটা তুমি আজ সকালে গিয়ে পেলে। কিন্তু খুনের কোনো মোটিভ বা কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না। প্রণয় বলল, ঠিক আছে স্যার, আমি আমার আপ্রাণ চেষ্টা করব। এরপর প্রণয় কমিশনার সাহেবকে বলল, আজ সকালে স্পট ভিজিট করে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে পুলিশের ইউনিফর্ম পরে এই আসামিদের ধরা খুবই মুশকিল। আপনি আমাকে 7 দিনের ছুটি দিন। মানে আমি যে কেসটি সমাধান করার জন্য ছুটি নিচ্ছি একথা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। থানাতে খবর যাবে যে আমি বিশেষ কারণে ছুটিতে আছি। প্রথমটাতে কমিশনার সাহেব একটু বিরোধ করলেও প্রণয়ের ইচ্ছা, সাহসিকতা এবং রাবণগড়ের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই এক প্রকার রাজি হয়ে গেলেন। এরপর প্রণয় আর থানাতে বা কোয়ার্টারে গেল না। শুধু মা সরলাকে একটা ফোন করে জানিয়ে দিল সে একটি বিশেষ কাজের জন্য বাইরে যাচ্ছে, 1 সপ্তাহ পরে সে বাড়ি ফিরবে, তার সঙ্গে কোনো রকম ফোনে যোগাযোগ করা সম্ভব হবে না। এরপর প্রণয় পাগলের বেশ ধারণ করল। মাথায় লম্বা জটা চুল, গোঁফ দাড়ি, গায়ে নোংরা ধুলোবালি ও পচা জল মাখল। কোনো কিছুই সে ত্রুটি রাখল না। শ্মশানের বটগাছের বেদির ওপর প্রণয় দিন রাত শুয়ে থাকল, ঝড় জল কোনো কিছুর পরোয়া না করে। কাউকে সে ভয় দিচ্ছে, কাউকে তাড়া করছে, কারো কাছে বা খাবারের জন্য হাত পাতছে, কখনো বা নিজেই মনের গুনগুন করে গান গাইছে, এমনকি মাঝে মধ্যে কান্নাও করছে। সত্যি স্বীকার করতে হয়, প্রণয়ের অভিনয় দক্ষতা আছে। এমনভাবে 1 দিন কাটে, 2 দিন কাটে, 3 দিন কাটে। বাইরে থেকে প্রণয়কে পাগলের মতো লাগলেও মস্তিষ্ক কিন্তু তার তীব্র গতিসম্পন্ন বেগেই ছুটে চলেছে, আর সমস্ত কিছু সে পর্যবেক্ষণ করছে। এইভাবেই দিন কাটতে কাটতে সেই অভিশপ্ত রবিবারের রাত এসে উদয় হলো। আজকে সেই রাত। তাই প্রণয় আজ অন্যান্য দিনের থেকে অনেক বেশি সতর্ক। এদিকে বলা বাহুল্য, কমিশনার সাহেব নিজেই নিজের সার্ভিস রিভলভারটি প্রণয়কে দিয়ে দিয়েছিলেন। তথাপি সার্ভিস রিভলভার এবং মোবাইল ফোনটি প্রণয় আর একবার মাটি খুঁড়ে দেখে নিল, যেটা কিনা সে প্রথম দিন বটগাছের নিচে মাটিতে পুঁতে রেখেছিল। রাত্রি ছিল অমাবস্যার। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো জনমানবের লেশ পর্যন্ত নেই। এমন এক গা ছমছমে পরিবেশে মনের অজান্তেই প্রণয়ের চোখটা একটু লেগে গেছিল। হঠাৎ কিছু একটা শব্দ শুনতে পেয়ে প্রণয়ের নিদ্রাভঙ্গ হয়। তখন প্রায় মধ্যরাত্রি। প্রণয় বুঝতে পারে কিছুটা দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রণয়ের আর বুঝতে বাকি রইল না এ যে সেই দল। তাদের নৃশংসতা ও বর্বরতার নিদর্শন গত সোমবার সকালে প্রণয় নিজে চোখে দেখেছে। তাই চোখের সামনে সেই ঘটনার পুনরাবৃত্তি কোনো মতেই হতে দেওয়া চলে না। তৎক্ষণাৎ প্রণয়ের মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। সে তার রিভলভারটি কোমরে শক্ত করে বেঁধে নিল এবং এএসআই সমরবাবুকে নিজের লোকেশন পাঠালো এবং আদেশ দিল রাবণগড় থানাতে যে যেভাবে আছে ওইভাবেই ওই লোকেশনে যেন আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত হন। ফোন রাখতেই ধীরে ধীরে প্রণয় এগিয়ে গেল এবং অন্ধকারের ভিতর থেকে মারুতি ভ্যানের মৃদু আলোতে প্রণয় দেখতে পেল এক অপূর্ব সুন্দরী রমণী কোনো সাজে অজ্ঞান অবস্থাতে মারুতি ভ্যানের সিটের উপর শুয়ে আছে। আর
ওর চারপাশে চারটি জানোয়ারের ন্যায় হিংস্র নরখাদকরূপী মানুষ ওর দিকে তাকিয়ে অপেক্ষায় আছে যে কখন মেয়েটির জ্ঞান ফিরবে, আর ওরা ওদের অভিলাষ, আকাঙ্ক্ষা এবং মনের কুবাসনা মেটাতে পারবে। ইতিমধ্যে প্রণয় তার উপস্থিতি জানান দিতেই একজন নরখাদক পরীক্ষা করার জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে প্রণয় তার সবল বাহু দ্বারা তাকে ধরাশায়ী করে ফেলল। বাকি নরখাদকেরা একে একে সকলে মারুতি ভ্যান থেকে বাইরে বেরিয়ে এসে প্রণয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুপক্ষেই চলছে তুমুল লড়াই। মেয়েটির জ্ঞান ফিরল এবং সে চোখের সামনে দেখল একজন অতিকায় সুপুরুষ সিনেমার নায়কের মতো চারজন নরখাদককে ধরাশায়ী করে ফেলছে। ক্ষণিকের জন্য মেয়েটি প্রণয়কে ভগবানরূপী মানুষ হিসেবে কল্পনা করল এবং বারবার উপরের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ দিতে লাগলো। আজ এই লোকটি যদি না থাকতো তাহলে তার কি হতো? এই নরখাদকগুলি তো তাকে ছিঁড়ে খেয়ে ফেলতো, হয়তো বা সে মারা যেত। আর যদি বেঁচে থাকতো তাহলে ওই সমাজ বানানো ওই নর্দমায় সারা জীবন তাকে পচে মরতে হতো। সামনের মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে তাকে রক্ষা করার জন্য ওই চারটি নরখাদকের সঙ্গে লড়াই করছে। সে মানুষ নয়, সত্যিই সে দেবতা। তাকে সে রক্ষা করেছে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে মেয়েটি পুলিশের হুইসেলের শব্দ শুনতে পেল এবং মুহূর্তের মধ্যে ওই চারটি নরখাদককে পুলিশ সদলবলে ঘিরে ফেলল। ইতিমধ্যে প্রণয়ের মাথার নকল জোটা এবং দাড়ি ভূতলে পতিত হয়েছে এবং সে তার নিজের আসল রূপে ফিরে আসায় এএসআই সমরবাবু এবং বাকি সিপাহীদের তাকে চিনতে আর কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকে প্রণয়কে স্যার সম্বোধন করে স্যালুট জানালো। মেয়েটি তখন জানতে পারল যে সে বড় কোনো অফিসার। মেয়েটি ভাবল, সে যত বড় বা ছোটই অফিসার হোক না কেন তাতে তার কি আসে যায়। সে তার জীবন রক্ষা করেছে, নরক থেকে তাকে বাঁচিয়েছে, সে তো তার কাছে ভগবান। এরপর সমরবাবুকে দায়িত্ব দিয়ে প্রণয় ধীরে ধীরে মেয়েটির কাছে এলো এবং দরজা খুলে মেয়েটিকে বাইরে বেরিয়ে আসতে বলল। যথারীতি বাধ্য লক্ষ্মী মেয়ের মতো সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো এবং প্রণয়কে অনুসরণ করে পুলিশের গাড়িতে গিয়ে প্রণয়ের পাশের আসনে বসল। এরপর গাড়ি চলল রাবণগড় থানার দিকে। প্রণয় নিজেকে আর ধরে রাখতে পারল না। ওই রাত্রেই সে কমিশনার সাহেবকে ফোন করলো এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খি বিবরণ দিতেই কমিশনার সাহেব খুশিতে প্রণয়কে বারবার শাবাশি দিতে লাগলো। থানাতে পৌঁছানোর পর ওই চার নরখাদককে হাজতে পুরে দিল। এরপর একজন মহিলা পুলিশকে প্রণয় আদেশ দিল মেয়েটির কাছ থেকে তার নাম ঠিকানা সব কিছু জানার জন্য। কিছুক্ষণ পর মহিলা পুলিশটি প্রণয়ের কাছে এসে বলল, স্যার, সে শুধু নামটাই জানিয়েছে, প্রিয়দর্শিনী চৌধুরী, বাকি আর কোনো কথা সে তার মুখ দিয়ে বের করছে না। অবশেষে বাধ্য হয়ে প্রণয় প্রিয়দর্শিনীর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করতেই প্রিয়দর্শিনী হাও মাও করে কান্না করতে থাকলো। প্রিয়দর্শিনী শুধু মনে হতে লাগলো সমাজকে সে কী জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, সমাজ কি তাকে আদৌ মেনে নেবে। তার নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে হলো। কিন্তু বারবার প্রণয় যখন তাকে অনুরোধ করলো তখন প্রিয়দর্শিনী আর নিজেকে সামলে রাখতে পারল না, কেননা তার হৃদয়ে প্রণয়ের স্থান অনেক উচ্চতায়। প্রণয়ের অনুরোধ তার হৃদয়ে আঘাত করছিল। সে কারণে প্রিয়দর্শিনী এবার মুখ খুলল। প্রিয়দর্শিনী বলল, রবিবার রাত্রি ছিল আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। সকাল থেকেই বাড়িতে এক খুশির মহড়া চলছিল। ঠিক তখন সন্ধ্যা 7:30 বাজে। আমি আমার নিজের ঘরেই সাজগোজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারপর আমি আর কিছু জানি না। চোখ খুলে দেখি আপনি ওই নরখাদকদের সঙ্গে লড়াই করছেন। আমার আর কিছুই বুঝতে বাকি থাকে না, কারণ গত 3 মাস ধরে খবরের কাগজের প্রথম পাতাতেই আমি এই শ্মশানের নৃশংস কাহিনী সম্পর্কে পড়েছি। তাই এটা আমার বুঝতে আর বাকি ছিল না যে যদি কিনা আপনি আমাকে আজ রক্ষা না করতেন তাহলে আগামীকালের খবরের কাগজের প্রথম পাতায় আমারই স্থান হতো। মেয়েটি বলল, আজ আমি লগ্নভ্রষ্টা। সমাজ কি আমাকে মেনে নেবে? আমাকে কে আর বিয়ে করবে? কে বিশ্বাস করবে যে ওই নরখাদকগুলো আমার কোনো ক্ষতি করেনি? প্রিয়দর্শিনীর এই প্রশ্নগুলি যেন তীরের মতো প্রণয়ের হৃদয়ে আঘাত করতে থাকে। প্রণয় কিছুটা হতভম্ব হয়ে যায়।
প্রিয়দর্শিনীকে কী জবাব দেবে এটা সে ভেবে পায় না। প্রণয় মনে মনে ভাবতে থাকে, মেয়েটি তো ভুল কিছু বলছে না। আজ আমাদের শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার ভুলের মাসুল এই নিষ্পাপ মেয়েটিকে দিতে হবে। তার কি দোষ? তার তো কোনো অন্যায় নেই। সে তাহলে কোন পাপের সাজা পাবে? মুহূর্তের মধ্যে প্রণয়ের মুখ দিয়ে একটা অস্বাভাবিক বাক্য বেরিয়ে এলো। সেটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা লেডি পুলিশ, সমরবাবু এবং প্রিয়দর্শিনী তিনজনেই অবাক হয়ে গেল। প্রণয় বলল, আমি আপনাকে বিয়ে করব। এই ঘটনার জন্য আপনার কোনোই দোষ নেই। আপনি কেন সাজা পাবেন? আজকের এই পরিস্থিতির জন্য আমাদের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থাই দায়ী। তবে যদি আপনার তাতে কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। প্রিয়দর্শিনী চুপ, মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। এরপর প্রিয়দর্শিনী তার বাবার নাম এবং ঠিকানা একটি কাগজে লিখে প্রণয়ের দিকে এগিয়ে দেয়। আগেই প্রণয়ের সুদর্শনতার পরিচয় দিয়েছি। যে কোনো মেয়ে এক দেখাতেই প্রণয়ের প্রেমে পড়ে যাবে। হয়তো প্রিয়দর্শিনীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তা না হলে যে মেয়েটি কিছুক্ষণ আগে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিল, মুহূর্তের মধ্যে সে বেঁচে থাকার আশ্বাস খুঁজে পেল কিভাবে? আসামিরা তাদের কৌশল, কুকর্মের তথা অপরাধের কথা স্বীকার করে নিল। যথারীতি তাদেরকে আদালতে পেশ করা হলো এবং বিচারক তাদেরকে 15 দিনের জেল হেফাজত দিল। এরপর সকাল 10টা নাগাদ প্রিয়দর্শিনীর মা এবং বাবা রাবণগড় থানাতে উপস্থিত হলো এবং প্রণয়কে অনেক ধন্যবাদ তথা দুহাত ভরে অনেক আশীর্বাদ করল। এরপর প্রিয়দর্শিনীকে নিয়ে চলে যাওয়ার উপক্রম করছে, এমন সময় প্রিয়দর্শিনী প্রণয়কে প্রণাম করতে গেল। প্রণয় তৎক্ষণাৎ একটু লজ্জায় থাক থাক বলে নিজের পা সরিয়ে নিল। তারপর থানা থেকে প্রিয়দর্শিনী ও তার মা বাবা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক তখনই হলো আরেক বিপদ। সাংবাদিকদের ভিড়ে তাদের গাড়ি আটকে গেল। সঙ্গে সঙ্গে প্রণয় এসে সেই সাংবাদিকদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানাতেই সকল সাংবাদিক এসে প্রণয়কে ঘিরে ধরল আর নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। যতটুকু সম্ভব ততটুকুই জবাব প্রণয় দিল। এরপর প্রণয় বাড়ি যায়। মায়ের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গত 7 দিনের কর্মবিবরণ দিতে থাকে। মা সরলার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে, কারণ প্রণয়ের মধ্যে ওর বাবার স্বরূপ বুঝতে মার বাকি থাকে না। তাই তার তো ভয় একটাই, প্রণয়কেও না জানি ওর বাবার মতো অকালে প্রাণটা দিতে হয়। প্রণয়ের মা প্রণয়কে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, আজ যদি তোর বাবা থাকতো তাহলে কতই না খুশি হতো। জানিস প্রণয়, তোর বাবা সবসময় সত্যের জন্যই লড়াই করে গেছেন, আর আমার বিশ্বাস তুইও তাই করবি। এরপর মা সরলা প্রণয়কে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, মেয়েটি কেমন দেখতে? প্রণয় উত্তর দিল, জানি না। মা বলল, তবে তুই যে বললি বিয়ে করবি? জানি না, আমি মনের অজান্তেই বলে ফেলেছি। হঠাৎ করে প্রণয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশে অপরিচিত কণ্ঠস্বর, কিন্তু ভীষণ মিষ্টি। কানে নামটা ভেসে আসতেই প্রণয় বাকরুদ্ধ হয়ে গেল। কী উত্তর দেবে দিকবিদিক খুঁজে না পেয়ে শেষে প্রণয় বলে উঠল, আমার নম্বর তুমি কোথায় পেলে? প্রিয়দর্শিনী বলল, আপনার টেবিলেই তো লেখা ছিল। খুব মন চাইছে আপনাকে দেখতে। কাল বিকেলে আমার সঙ্গে একটু দেখা করবেন? প্রণয় শত চেষ্টা করেও না শব্দতে উচ্চারণ করতে পারল না। কখন যে হ্যাঁ বলে দিয়েছে নিজেও বুঝতে পারল না। প্রিয়দর্শিনী জায়গা এবং সময় দুটোই প্রণয়কে জানিয়ে দিল এবং রাখি বলে ফোনটি কেটে দিল। এরপর মা সরলা প্রণয়কে জিজ্ঞেস করলো, কে রে, কে ফোন করেছিল? প্রণয় বলল, প্রিয়দর্শিনী। প্রণয়ের মা বলল, তলে তলে এত কিছু, আর আমাকে সব কিছু এড়িয়ে যাওয়া হচ্ছে? না মা, মেয়েটি সত্যিই খুব মিষ্টি। মা সরলা বললেন, আচ্ছা, তবে প্রিয়দর্শিনী যে কাগজে ওর বাবার নাম ঠিকানাটা লিখে দিয়েছিল, ওই কাগজটা তো এখন তোর আর প্রয়োজন নেই। ওটা তুমি আমাকেই দিয়ে দাও। বাকি কথা আমি তাদের সঙ্গে দেখা করে বলে নেব। প্রণয় বাধা বা আপত্তি করল না, কিন্তু শুধু আর্জি জানালো যে কিছুদিন অপেক্ষা করো, আমাকে একটু সময় দাও। এর পরের দিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় প্রণয়ের এই সাহসিকতাপূর্ণ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রকাশিত হলো। চারিদিকে প্রণয়ের জয় জয়কার ছড়িয়ে পড়ল। কেউ বলল, যেমন বাবা তার তেমনি ছেলে। সত্যি ভাবা যায় না, এত দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে ছেলেটা। ভগবান তার মঙ্গল করুক। কেউ বা বলল, এমন পুলিশ অফিসার লাখেও একটি মেলে না, এত বড় জীবনের ঝুঁকি নিল শেষে।
সত্যি ভাবা যায় না, যদি প্রত্যেকটি থানাতে এমন পুলিশ অফিসার থাকতো তাহলে মানুষের আর চিন্তার কোনো কারণ ছিল না। এরপর বিকালে যথারীতি পূর্ব নির্ধারিত জায়গায় প্রিয়দর্শিনী এবং প্রণয় একে অপরের সঙ্গে দেখা করলো এবং শুরু হলো তাদের মিষ্টি প্রেমের পথ। কিন্তু প্রিয়দর্শিনী কি জানে, সেই পথে শুধু যে সুখ আছে তা নয়, আছে অনেক বাধা ও বিপত্তি। কারণ প্রণয়ের জীবন তো আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, তার জীবনে প্রতি মুহূর্তে আছে ভয়ানক বিপদ তথা মৃত্যু। কলমে শ্রী সাধন সরকার, কণ্ঠে অপর্ণা। আজকের গল্পটি এখানেই শেষ হলো না। এর পরবর্তী অংশটি শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে আসি বন্ধুরা, ধন্যবাদ।